আমরা প্রায় একটা সমস্যার সম্মুখীন হই যে স্যার আমরা একজন পেশেন্টকে একসঙ্গে কতটা মেডিসিন দেবো, এক ডোজ পরিমাণটা কি? আসলে এক ডোজ পরিমাণ, ডোজটা কি? আসলে ডোজ হচ্ছে বস্তুগত একটা জিনিস, আর আমাদের হোমিওপ্যাথিতে বস্তুগতর কোনো স্থান নেই। প্রথম বুঝতে হবে যে ডোজ হচ্ছে বস্তুগত, কিন্তু আমাদের হোমিওপ্যাথি ওষুধের বস্তুর কোনো স্থান নেই, বস্তুর কোনো স্থান নেই। এখন আমরা যখন একটা পেশেন্টকে ওষুধ দেব, এক মাত্রা কতটা ওষুধ দিলে এক মাত্রা হয়? আসলে এর একটা সহজ সমাধান, আমরা যদি এই বইগুলো ফলো করি, যেমন লিজার রাইটিং বইটা ফলো করি, এরপরে আমরা যদি ফলো করি এই যে অর্গানন অফ মেডিসিন, তাহলে আমরা উত্তরটা পাই। কিন্তু সবার পক্ষে হয়তো বা এটা এই পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় না। ছোট আবার যারা পৌঁছায় যায় হয়তো তারা, আমরা অনেকের সময় মনের বিষয়টা আমরা প্রকাশ করি না। কিন্তু আসলে এক মাত্রার ঔষধ হলো একজন পেশেন্টকে একবারে যেটুকু ওষুধ সেবন করানো হয়, ইট ইজ অন ডোজ, এটাই হচ্ছে এক মাত্রা। আসলে এই ঔষধের পরিমাণটা কেমন হবে? এখন প্রশ্ন হলো ঔষধের পরিমাণটা কেমন। ঔষধের পরিমাণটা যদি আমি বলতে যাই, সেক্ষেত্রে আমার এতে গোলবিও সেট করা আছে। আমি যদি আপনাদের হাত দিয়ে দেখাই, একটা গোলবিউজ আমি হাতে নিছি, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু বুঝতে পারছেন। একটি গোলবিউজ আমি হাতে নিছি। এই একটি গোলবিউজ আমি যদি এই শিশিতে দেই এবং পুরাটা বাকিটা ডিস্টিল ওয়াটারতে ঢুকাই দিই, দিয়ে পরিপূর্ণ করে দেয় এবং এটাকে পেশেন্টকে খাওয়ানো হয় একবারে, দিস ইজ কল্ড অন ডোজ, এক মাত্রা। আবার এই ওষুধটা যদি আমি ভাগ করে কয়েকটি ভাগে বিভক্ত করি, যেমন আমি আপনাকে বলতে পারি, মনে করেন আমি এই ওষুধটাই একটা ভাগে বিভক্ত করলাম, তিনটা ভাগে বিভক্ত করলাম, তিন ভাগে বিভক্ত করলাম। আমি আমার পেশেন্টকে বললাম যে আপনি এক ডোজ সেবন করবেন, ঠিক 15 মিনিট পর দ্বিতীয় ডোজ, এর 15 মিনিট পর তৃতীয় ডোজ, এইভাবে আপনি সেবন করতে থাকবেন। তাহলে এটাকে তিনটি ডোজ, কিন্তু আমাদের মানে বড়ি ছিল কিন্তু একটাই বড়ি ছিল। এখন আমি পেশেন্টকে যদি বলি আরো কয়েকটি ভাগে বিভক্ত করে দেই, তাহলে একটা বড়ি আপনি যে কবার সেবন করাবেন সেই কয়টি ডোজ। যদি আপনি একবার সেবন করান তাহলে একটি ডোজ, যদি আপনি 3 দিনে 3 ডোজ সেবন করান তিনটি ডোজ, আপনি যদি এটাকে 5 ভাগে বিভক্ত করে দেন তাহলে সেটা 5টি ডোজ। এখন আমার অনেকের প্রশ্ন যে স্যার এত সূক্ষ্ম জিনিস কি কাজ করবে? হ্যাঁ, এই সূক্ষ্ম জিনিস কাজ করবে, বরং আপনি যত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম স্তরে পৌঁছাতে পারবেন, এর অ্যাক্টিভিটিস, হোমিও ঔষধের কার্যক্রম, হোমিও ঔষধের পাওয়ার তত বৃদ্ধি হতে থাকবে। আপনি যদি এই 1 গ্রাম গোলবিউজ একবারে সেবন করেন, সেটাও এক ডোজ, কিন্তু আপনি এই ওষুধটি যত সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে রোগীর দেহে প্রয়োগ করবেন তত সে স্ট্রং হবে। এখন এটারও রেফারেন্স আছে। আমরা রেফারেন্স যদি খুঁজি, সেক্ষেত্রে আমরা লিজার রাইটিং বইতে আমাদের চলে যেতে হবে। লিজার রাইটিং বইয়ের আমরা 763 পেজে আমাদের একেবারে সুস্পষ্টভাবে একটা আর্টিকেল আছে, রিমার্কস অফ দ্য এক্সট্রিম অ্যাটেনিউশন অফ হোমিওপ্যাথিক মেডিসিন। অর্থাৎ হোমিও ঔষধ লঘুকরণ, সূক্ষ্মকরণ, তরলীকরণ, পাতলাকরণ। এতে হ্যানিমান স্যার দুটি শব্দ ব্যবহার করেছেন। একটা হচ্ছে পেনিট্রেটিং, অপরটা হচ্ছে
ডিম্যাটেরিয়ালাইজেশন, 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 তিনি দুটি শব্দ ব্যবহার করে এই সূক্ষ্মতা আমাদেরকে বুঝিয়েছেন। পেনিট্রেটিংটা কি? প্রথম ডিম্যাটেরিয়ালাইজেশন কি? আমরা ম্যাটেরিয়াল নাউন পড়ি, বস্তুবাচক নাউন, বস্তুবাচক নাউন, আর ডি মানে মাইনাস করা। ম্যাটেরিয়ালাইজেশন অর্থাৎ যখন একটা কিছুর ভিতরে বস্তুগত কোনো অংশ আর বাকি থাকে না, তখন সেটাকে বলে ডিম্যাটেরিয়ালাইজেশন, অর্থাৎ বস্তু মুক্ত, বস্তু মুক্ত, যেটা আমাদের হোমিওপ্যাথি ওষুধ, যে কারণে বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যায় না। কারণ 12তম স্তর পর্যন্ত, 12তম শক্তি পর্যন্ত তার মধ্যে কিছু আপনার বস্তু থাকে, কিন্তু 12 ক্রম অতিক্রম করলে এর মধ্যে আর বস্তু থাকে না, থাকে একটা পাওয়ার। আর এই পাওয়ারটাকে বলা হয় পেনিট্রেটিং। পেনিট্রেটিং, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম। পৃথিবীর যত কিছু আছে, সূক্ষ্ম যত সূক্ষ্ম বেশি, তার পাওয়ার তত বেশি। এখানে বলা হয়েছে, মহাত্মা হ্যানিম্যান স্যার বলছেন যে একটা বস্তু যখন সে মানে বস্তু মুক্ত হবে, তখন তার পাওয়ার বাড়বে। আর এই পাওয়ারটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় পেনিট্রেটিং, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, যার মানে যার কোনো আকার আকৃতি নেই, আছে শুধু একটা পাওয়ার। হিরোশিয়া নাগাসাকিতে বোমা ফেলছিল প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এখনো ওই এলাকার ছেলে মেয়ে বিকলাঙ্গ লঙ্ঘন হিসেবে জন্মগ্রহণ করে। আসলে যদি বিজ্ঞান এখন খোঁজে, বিজ্ঞান যদি এখন খোঁজে, এর কোনো অস্তিত্ব পাবে না। কিন্তু ঠিকই সে তার ক্রিয়া করেই যাচ্ছে, ঠিকই সে তার ক্রিয়া চালিয়েই যাচ্ছে। বাচ্চাগুলো বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করছে। ঠিক অনুরূপভাবে পেনিট্রেটিং হচ্ছে দেখা যায় না, পাওয়ার থাকে, দেখা যায় না, পাওয়ার থাকে। যেন আল্লাহ তাআলা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, ও আসিরু কওলাকুম আও বিযারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আমি তোমাদের অন্তরের খবরও জানি, তোমরা মনে মনে যেটা ভাবো এটাও জানি। আচ্ছা, এই আমরা যে মনে মনে ভাবি, এটার কোনো আকার নেই, এটার আকৃতি নেই, এটা কোনো দৃশ্যমান হয়নি, অথচ আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা এখানে পেনিট্রেটিং, অর্থাৎ তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম স্তরে পৌঁছাতে পারেন। অর্থাৎ যত সূক্ষ্ম হবে, তার আল্লাহকে দেখা যায় না, কোনো আমরা তার সৃষ্টির মধ্যে মাধ্যমে তাকে খুঁজে পাই, কিন্তু আমরা বাস্তবে তাকে পাই না। যদি আমরা আল্লাহ তাআলা আদেশ দেখেন, আমরা যখন কেউ কোনো কিছু আদেশ করি, এই আদেশটাকে পেনিট্রেটিং বলা হয়। কেমন আদেশ? আল্লাহ তাআলা যখন বলেন কুন ফায়াকুন, কোনো কিছু হও, হয়েই যায়, ধ্বংস ধ্বংস হয়ে যায়। আমাদের সাতক্ষীরা জেলার এসপি স্যার যদি বলে আজকের থেকে রাত 8টার পরে একটা চায়ের দোকানও খোলা থাকবে না, চায়ের দোকানও খোলা থাকবে না। আচ্ছা, এই যে আদেশটা কি দেখা যায়? দেখা যায় না, খালি একটা পাওয়ার। মনে করেন এসপি স্যারের একটা অঙ্গ হানি হয়ে গেছে এবং বয়সের ভারে নুয়ে পড়ছে, গায়ে জোর নেই, একটা হাত নেই, অথচ ওনার একটা কথা যে আগামী কাল থেকে সকল চায়ের দোকান 8টার পর বন্ধ হবে। আচ্ছা, এইটা যদি যখন বন্ধ হবে, এই কথাটা আমরা শুনবো, তখন আমরা কেউ কি আর চায়ের দোকান খুলে রাখতে সাহস পাবো? অথচ ওনার একটা হাত নেই, ধরুন ওনার গায়ে পাওয়ার নেই, কিন্তু তার পাওয়ার আছে, একটা পাওয়ার। এই পাওয়ারটাকে বলা হয় পেনিট্রেটিং, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পাওয়ার। আমরা 100 যুবক যদি এরকম কথা বলি, কেউ শুনবে না, অথচ একজন জিজ্ঞাসীয় মানুষ যার পাওয়ার আছে, এই কথাটা যদি উনি বলেন, তখন সেটা বিদ্যুৎ বেগে কাজ করবে। অনুরূপভাবে এখানে পেনিট্রেটিং বলা হয় সূক্ষ্ম থেকে সূক্ষ্ম শক্তিকে, যে সূক্ষ্ম শক্তিটা দেখা যায় না, দেখা যায় না, কিন্তু পাওয়ার একটা আছে। তাহলে এই পাওয়ারটা এখানে মূল বিষয়। আমরা একসঙ্গে 100 ওষুধ বড়ি দিলাম, এটা বিষয় না। আমরা একসঙ্গে 100 ফোঁটা ওষুধ দিলাম, এটা বিষয় না। বিষয় হলো আপনি কত সূক্ষ্মভাবে প্রয়োগ করতেছেন। এটাই, আপনি যত সূক্ষ্মভাবে এটা প্রয়োগ করেন, তত তার পাওয়ারটা বাড়বে। আমার কাছে যারা যে সমস্ত স্টুডেন্টরা থাকেন,
তারা কিন্তু প্রায় বুঝতে পারে যে আমি কত সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে ব্যবহার করি। একটা মেডিসিন, একটা গ্লোবিউজ, আমি একটা গ্লোবিউজ 1 গ্রাম ডিস্টিলেটরে দিয়ে দেয় এবং এটাকে আমি বলি 1 কেজি পানিতে মিশাতি। একটা গ্লোবিউজ 1 গ্রাম পানিতে দিয়ে দেয় এবং রুগীকে বলি আপনি বাসায় যে এই পুরা শিশির ওষুধ 1 জগ পানিতে ঢেলে দিবেন, ফাইন করে ওর থেকে নাড়ানাড়ি করবেন, প্রায় 1 মিনিট মতো নাড়ানাড়ি করবেন, এরপর ওর থেকে 3 চামচ সেবন করে বাকিটা ফেলে দেবেন। আমি এটা তো 2014 সাল থেকে প্রায় করে আসছি। তা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আপনাদের দোয়ায় কাজ তো কোনোদিন কম নেই। তাহলে আমাদের সূক্ষ্ম থেকে একমাত্রা হচ্ছে আমি যতটুকু আমার পেশেন্টকে একসঙ্গে সেবন করাবো, এটাই হচ্ছে একমাত্রা। একই ঔষধ যদি আমি 100 ভাগ করি, 100 পেশেন্টকে দেই, অথবা 100 আমার পেশেন্টকে 100 বার খেতে বলি, সেটা 100 ভাগ হবে, 100 ডোজ হবে। একই ঔষধ যদি আমি একবারে খেতে বলি 1 ডোজ হবে। আমি যদি একই ওষুধ 3 মাত্রায় বলি তাহলে 3 ডোজ হবে। তাহলে ডোজ হচ্ছে একসঙ্গে একটা পেশেন্টকে আমি যে ওষুধটা সেবন করাবো এটা হচ্ছে অন ডোজ। ডোজের কোনো বিষয় না, বিষয় হলো সূক্ষ্ম। আপনারা যত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ভাবে ওষুধটি ব্যবহার করতে পারবেন তত এর কার্যকারিতা বাড়বে। একবার ভাবুন, একবার দেখুন, একবার প্রয়োগ করে বাস্তবে দেখুন, দেখবেন এটার কি অবাক রেজাল্ট, এটা কি আপনাকে দিতে পারে, এটা কত দ্রুত কাজ করতে পারে, এটা কত দ্রুত আমাদেরকে আরোগ্য দিতে পারে। একটা বার আপনাদের কাছে রিকোয়েস্ট, এইভাবে সেট করুন, এইভাবে রুগীকে প্রয়োগ করুন, দেখবেন কত সহজে ওই রুগীটা আরোগ্য হচ্ছে বিনা কষ্টে। সকলে ভালো থাকুন।